শুরু করছি আজকের আমাদের প্রথম ক্লাস ডিজিটাল মার্কেটিং এর। প্রথমেই জানিয়ে দিই, ক্লাস আমি নেব না। আমি ডিজিটাল মার্কেটিং এ কোনো আ ইন্ডাস্ট্রিতে জব করি না। আমি নিজের বিজনেসের বিদ্যাস থ্রু বিজনেসের ডিজিটাল মার্কেটিং দেখি এবং মার্কেটিং সম্পর্কে কিছুটা জানি। তো সেজন্যই আজকের এই ক্লাসটা, প্রথম ক্লাসটা আমার নেওয়া। তার কারণ ডিজিটাল মার্কেটিং শেখার আগে মার্কেটিং বিষয়টা জানার খুব প্রয়োজন। তারপর আমরা ডিজিটাল মার্কেটিং কি সেটা তাহলে বুঝতে পারব। ঠিক আছে? তো আমি প্রশ্ন করব কাউকে, আ যারা অ্যাডমিশন নিয়েছেন বা নেননি, যে হোয়াট ইস মার্কেটিং? কেউ বলতে পারবেন? হোয়াট ইস মার্কেটিং? প্লিজ যদি কেউ বলতে চান। হ্যাঁ, প্লিজ আনমিউট করে বলুন। আপনি আনমিউট করুন, বলুন। হ্যাঁ, হ্যালো স্যার। উম সাউন্ড তো আমার ঠিকই আছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এবার যাচ্ছে শোনা। হ্যাঁ, প্লিজ। স্যার কোনো মানে বস্তু মানে মার্কেটিং বলতে বোঝায় কোনো বস্তু মানুষের কাছে মানে পরিচয় করা। হ্যাঁ, শুধু সেটা নয়, শুধু বস্তু না, ঠিকই বলেছেন। পরিচয় করানোটা খুবই জরুরি। যখনই একটা কোনো প্রোডাক্ট বা সার্ভিস, আপনি বস্তু বললেন, দ্যাট ইজ মানে যেকোনো প্রোডাক্ট। মানে সেটা একটা জুতো হতে পারে, একটা সাইকেল হতে পারে, একটা বাড়ি হতে পারে, আবার একটা সাবান হতে পারে। যেকোনো ধরনের প্রোডাক্ট হলো একটা, এইগুলো হলো গিয়ে প্রত্যেকটি একেকটি প্রোডাক্ট। আবার একই সঙ্গে যেকোনো সার্ভিস, সার্ভিস বলতে ধরুন এডুকেশন, আমরা যেটা করছি সেটা একটা সার্ভিস। ধরুন ওলা একটা সার্ভিস, মানে যেখানে আমরা কোনো সার্ভিস পাচ্ছি, কোনো প্রোডাক্ট কিনছি না, কিন্তু আমাদের কোনো কিছু আমরা সার্ভিস নিচ্ছি তাদের থেকে, কোনো একটা কাজ করাচ্ছি। তো এই দুটো ধরনেরই মেইনলি জিনিস রয়েছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, এনজিওস রয়েছে, বিভিন্ন ধরনের সেটাও সার্ভিসই বলা যেতে পারে। তো এই দুটোই মেইন আমাদের থাকে, যে যেটা হয় ম্যানুফ্যাকচার হয়, আর নয়তো কিছু সার্ভিস প্রোভাইড হয়, সেটা যাতে মানুষ জানতে পারে। এবার একটা যেকোনো বিজনেসে মার্কেটিং কখন দরকার পড়ে বা একটা বিজনেস কখন শুরু হয়, মেইনলি একটা বিজনেস কখন শুরু হয় এবং একটা বিজনেস কি দেয় আমাদের, যদি এটা কেউ বলে। যেকোনো আইডিয়ার মাধ্যমে, রাইট? এবার এই আইডিয়াটা কেন আসে, এই আইডিয়াটা কখন আসে এবং কখন এটা ক্লিক করে, সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে। এনিওয়ান? আচ্ছা, আমি বলছি। প্রবলেম, যখন একটা প্রবলেম তৈরি হয় মানুষের লাইফে, সলিউশন দেওয়ার জন্য একটা বিজনেস তৈরি হয় বা একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়। আজকে আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন বা নেবেন বলে ভাবছেন, যে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, এটা আমাদের প্রথম ১০ টা ব্যাচের পর এটা আমরা 11th ব্যাচটাকে ব্যাচ 1 বলছি। তার কারণ হচ্ছে গত ১০ টা ব্যাচ ২ বছরে যে ধরনের ভাবে ডিজিটাল মার্কেটিং করেছে, এই মুহূর্তে সেভাবে ডিজিটাল মার্কেটিং হয় না। মেইনলি এখন পারফরম্যান্স মার্কেটিং, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা সার্ভিসের একটা পার্সেন্টেজ নিয়ে সে যত ভালো পারফরম্যান্স করবে, সে কোনো ফিক্স এজেন্সি ফিস বা ফিক্স অ্যাড বাজেট অ্যালট না করে, যত ভালো পারফরম্যান্স হবে তত ভালো সেই এজেন্সি বা সে ফ্রিল্যান্সার বা যে জব করছে তারও একটা কি বলে এটাকে যেন, ইনসেনটিভ ইত্যাদি, এটা পারফরম্যান্স ভিত্তিক হয়। এবং সব থেকে মেন যে জিনিসটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে এখন, যে আজ থেকে ২ কি ৩ বছর আগে অতটা পপুলার ছিল না বা অতটা কাজে লাগানো যেত না, দ্যাট ইজ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখানে কেউ রয়েছে যে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কিচ্ছু জানে না? কেউ নেই। স্বাভাবিক, আমাদের জীবনের এখন সঙ্গে ওতপ্রোতভাবে এখন জুড়ে গেছে চ্যাট জিপিটি, গুগল জেমিনি, তারপর ক্লড, আরো বিভিন্ন ধরনের এআই রয়েছে, যেগুলো আমরা আমাদের ডেলিকার কাজের জন্য ব্যবহার করি। তো একই রকম ভাবে ইচ অ্যান্ড এভরিথিং এখন পাওয়ার্ড বাই এনি এআই। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা
এআই রয়েছে। আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করি। এর কোম্পানিটার মেইন মাদার কোম্পানিটার নাম এখানে কেউ বলতে পারবে? বা কেউ জানে না এরকম রয়েছে? সবাই জানে। হ্যাঁ? মেটা মেটা এক্সাক্টলি, মেটা। তেমনি আরেকটা রয়েছে গুগল। বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে মেইনলি আমরা মেটা আর গুগলেই ফোকাস করব আমাদের এই কোর্সে। মেটাতে কি কি আছে আমরা যেগুলো জানি, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, তারপর থ্রেড রয়েছে, এছাড়া আরো অনেক কোম্পানিজ রয়েছে যেগুলো আমি নাম হয়তো এখন সার্চ করলে পাবো। মেটা একটা অনেক বড় কোম্পানি, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট রয়েছে, বিভিন্ন অ্যাকোয়ারমেন্ট রয়েছে। বাকি ফেসবুক বাদ দিয়ে যেগুলো বললাম, থ্রেডও বোধহয় অ্যাকোয়ার্ডই, মানে কিনে নিয়েছে মেটা। গুগলের মধ্যে রয়েছে যে বিভিন্ন গুগল অ্যাডসেন্স, যেগুলো আমরা দেখি গুগল অ্যাডস বিভিন্ন জায়গায় গুগলের বিভিন্ন ওয়েব পেজে আসে। তার সঙ্গে ইউটিউবে আমরা দেখতে পাই গুগলের যা যা প্রোডাক্ট রয়েছে, যেমন গুগল জিমেল রয়েছে, তার মধ্যে ইমেল করি আমরা, সেখানে ইমেল মার্কেটিং আসে। তো এই পুরোটাই আমাদের ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে যে মার্কেটিং আমরা চিরাচরিত দেখে এসেছি। আজকে আমরা চিরাচরিত মার্কেটিং যেটা আমরা জানি, দ্যাট ইজ কল্ড এটিএল মার্কেটিং। এটিএল, অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং। হোয়াট ইজ অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং? কেউ বলতে পারবে এখানে? আমি চিরাচরিত অলরেডি বলে রেখেছি। তো অ্যাবাভ দ্য লাইন মার্কেটিং বা এটিএল মার্কেটিং এর কিছু যদি উদাহরণ কেউ দেয়। হ্যাঁ, প্লিজ আনমিউট করে বলুন। টিভি, রেডিও, এইগুলোর সাহায্যে যদি টিভি, রেডিও, হ্যাঁ, কোনো ভালো উদাহরণ। হোর্ডিং, হ্যাঁ, বড় বড় হোর্ডিং আমরা এখনো দেখতে পাই, সেগুলো একটা আইডিয়াল মার্কেটিং, যাতে একটা হিউজ অ্যামাউন্ট অফ খরচ হয়। আজকে বিদ্যাস্তু যে লেভেলের রয়েছে বা প্রয়োজনীয়তা আপাতত নেই যে আমরা এটিএল মার্কেটিং এর খরচ করি না। আমাদের পুরোটাই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে হয়, যেখানে আমরা জানাতে পারি স্টুডেন্টসদের যে why choosing us at what we are providing. ওয়াই চুজিং আস, আপনারা সবাই জানেন যে অন্যান্য জায়গায় অনেকটা খরচ তো রয়েছেই, তার সঙ্গে কমিউনিকেশনের জন্য আমাদের লাইভ ইন্টারেক্টিভ ক্লাস হয়, তার সঙ্গে আমরা কি করি, আমরা বাংলায় শিখি। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের কন্টেন্ট বা নোটস ইত্যাদি সবই ইংলিশে হবে, আমরা জানি যে সেটা ছাড়া গতি নেই। কিন্তু আমাদের যদি মিডিয়ামটা, কথা বলার মাধ্যমটা বাংলা হয়, তাহলে অনেকটা আমরা আরো বেশি মানে ব্যাপারটার সঙ্গে যুক্ত হতে পারি, কনসেন্ট্রেট করতে পারি, জানতে পারি। এখানে অনেকেই এরকমও আসবেন, ভর্তি হবেন, যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না। তারা শুধু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ হয়তো মোবাইল থেকে করেন, তাদের কাছে ল্যাপটপও নেই, তারা কিনছেন ল্যাপটপ বা রেন্টে নিচ্ছেন। তো তাদেরও আস্তে আস্তে তাদেরকেও ফ্রম স্ক্র্যাচ, তাই আমরা শুরু করি। আজকেও আমি একদম কনসেপ্ট ফ্রম স্ক্র্যাচই শুরু করব, কারণ অনেকেই হয়তো সেগুলো সবই জানবেন, বাট যেহেতু এটা সবার জন্য, আমরা প্রত্যেকটা কোর্সেই বিদ্যাস্তু শুরু হয় ফ্রম স্ক্র্যাচ, যাতে যে কেউ এটা শিখতে পারে, যে কোনো ফিল্ড থেকে। তারা এই ফিল্ডে যারা আসতে চান, তারা আসতে পারে। তো মার্কেটিং সেটা হলো যে একটা প্রবলেম যদি জেনারেট হয়, যার যদি একটা বিজনেস আইডিয়া হয়, তাহলে সেটাকে দুটো জিনিস, ওয়াই চুজিং আস অ্যান্ড হোয়াট উই আর প্রোভাইডিং, এটা মানুষকে বোঝানো। ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, a bad product with good marketing is the worst marketing. আমি যদি আপনাকে ভালো মতন কিছু প্রোভাইড করতে না পারি, আমি যত মার্কেটিং করে নিই, আমার সে বিজনেস গ্রো করবে না। তার কারণ আমি ঠিকঠাক সার্ভিস দিচ্ছি না, অথবা ঠিকঠাক আমার প্রোডাক্ট ভালো নয়। এর সঙ্গে এর পরে আসে প্রাইসিং বা কিরকম আলাদা, বা হোয়াট ইজ আওয়ার ইউএসপি। এইগুলো মানে আমাদের ইউএসপি কি, আমরা কেন অন্যদের থেকে বেশি মানে আমাদেরটা চুজ করা উচিত, এই প্রত্যেকটা জিনিস আমরা কাস্টমার অ্যাকুইজিশনের জন্য ব্যবহার করি বাই মার্কেটিং, রাইট? তো ডিজিটাল মার্কেটিং হলো সেই সেম মার্কেটিং যেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সেটা টিভিতে দেখতে পারি, এখন ফোনে তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় মার্কেটিং, সরি আমি আবার ডিজিটাল মার্কেটিং এ রয়ে যাচ্ছি। কি বলে, আমরা টিভিতে দেখি, হোর্ডিং এ দেখি, বিটিএল মার্কেটিং মানে বিলো দ্য লাইন মার্কেটিং, আমরা লিফলেট পাই, যেগুলো চিরাচরিত মার্কেটিং সেগুলো তো রয়েছেই, বাট তার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকছে। যে ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, আজকে আমি অ্যাপেল, যেখানে মানে ইমাজিন কোম্পানির নাম, যেখানে হোর্ডিং দিচ্ছে, সেখানে তার হয়তো সেখান থেকে একটা প্রোডাক্টও বিক্রি হবে না, সে জানে, বাট সে একটা ব্র্যান্ড। ইমাজিন পৃথিবীর প্রথম 3টে কোম্পানির মধ্যে একটা বড় কোম্পানির মধ্যে। তো
আমি সেখানে কম্পিট করতে পারবো না। কিন্তু আমি কোথায়, আমি ডিজিটালিও কম্পিট করতে পারবো না অ্যাপলকে, বাট আমি আমার মার্কেটিংটা করতে পারবো কোথায়? সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে, মেনলি ইন্টারনেটে। ইন্টারনেটে কোথায় কোথায় করতে পারবো? আমরা সার্চ ইঞ্জিনে করতে পারবো, মানে যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগল ক্রোম একটা সার্চ ইঞ্জিন, যেটা আমরা সার্চ করি যে কোনো প্রোডাক্ট, বলা হয় যে 99% প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি শুরু হয় গুগল থেকে। স্বাভাবিক, আমরা যদি এখন, আমি যদি কালকে একটা ব্যাগও কিনতে চাই, আমি ফার্স্টে গুগলে সার্চ করবো, তারপর আমরা দেখতে পাবো সেগুলো চলে আসছে কোথায়? আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তার কারণ সেভাবেই আমরা টার্গেট করি, বা এটাকে ফানেলিং বলে, যাতে আমরা নিশ কাস্টমার যারা সার্চ করছে, যারা চাইছে একটা সাইকেল কিনতে বা একটা ব্যাগ কিনতে বা জুতো কিনতে, যারা গুগলে সার্চ করছে, সেভাবেই পুরো বিষয়টাকে ইন্টিগ্রেট করা থাকে একে অপরের সঙ্গে, যাতে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি সে তার মার্কেটিং করে ডিজিটালি, তাহলে যেন সে কম্পেয়ারও করতে পারে। কম্পিটিশন আসে এখানে, যখন আপনারা ক্যাম্পেনিং শিখবেন তখন দেখতে পাবেন বিডিং হয়, যে আমি যদি দিনে 500 টাকা দিই, আর অন্য আমার সেম কম্পিটিটর সেম নিশকে টার্গেট করছে, সে 700 টাকা দেয়, পুরো নিলামের মতন, তার অ্যাড আগে আসবে বা তার অ্যাড বেশি আসবে। তো সেরকম ভাবেই চলে। আবার এরকম হতে পারে, সেও নিশটা বুঝতে পারলো যে যে 7,000 টাকা দিচ্ছে, তার নিশ আলাদা, তার কাস্টমার বেস আলাদা। সেভাবে আমাদের পুরো এই ফানেলিংটা করতে হয়, যাতে কিছু নয়, আমরা সোশ্যাল মিডিয়া হোক বা গুগলে হোক, সার্চ ইঞ্জিনে হোক, আমাদের প্রোডাক্টটাকে, আমাদের নিশ কাস্টমার যাদের প্রয়োজন আছে প্রোডাক্ট বা সার্ভিসকে, তাদের কাছে পৌঁছে দিতে পারি বাই ডিজিটাল প্ল্যাটফর্ম। এই অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হুম। এবার দু ধরনের ডিজিটাল মার্কেটিং হয়। ওয়ান ইজ অর্গানিক ডিজিটাল মার্কেটিং, সেকেন্ড ইজ ইনঅর্গানিক ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ যেখানে আমাকে টাকা দিতে হচ্ছে, পেড ক্যাম্পেইন। টাকা না দিলে আলটিমেটলি এই পৃথিবীতে নাথিং ইজ ফ্রি, এবং হওয়া উচিত নয়। ইফ সামথিং ইজ ফ্রি, দেন ইউ আর দ্য প্রোডাক্ট, কথাই রয়েছে। তো নাথিং ইজ ফ্রি। তো একইভাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে মার্কেটিং এর বুদ্ধি দিয়ে কিভাবে আমি মার্কেটিংটা করব, ডিজিটালিও কিভাবে আমি মার্কেটিং করব, যাতে আমার অর্গানিক্যালিও বিশাল আমার একটা রিচ আসতে পারে এবং আমি বিজনেসটা করতে পারি। আমরা বিভিন্ন দিকে আমুলের অ্যাডস দেখি, অনেক অ্যাডস দেখি, যেগুলো তাদের হয়তো 1 টাকাও খরচা করতে হয় না, কিন্তু তারা এত দুর্দান্ত ক্রিয়েটিভ, এত দুর্দান্ত মার্কেটিং আইডিয়া বের করে, যার ফলে কি হয়, তাদের ইউজাররাই তাদের হয়ে মার্কেটিংটা করে দেয়। আমরা করি না, আমরা বিভিন্ন অ্যাডস যে ভালো লাগে যখন রিলসে দেখি, সেগুলো শেয়ার করি না? করি তো। তো তাহলে কি হচ্ছে, আমাদের ভালো লাগছে সেই আইডিয়াটা বা সেই স্টাইলটা, যে আমিই শেয়ার করে দিচ্ছি। আপনি যদি আমার মানে আমার নিজের ফেসবুকের ওয়ালে যান, তার আগে একটু আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম নির্মাল্য সেনগুপ্ত, আই এম দ্য ফাউন্ডার অফ বিদ্যাস্তু অ্যান্ড সিইও, এবং আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছি 2018 সালে। তারপর আমি 2 বছর পড়াই, এবং আমি তখন ওই কলেজে পড়ানোকালীন একটা জিনিস বুঝতে পারি, যে বাংলায় কমিউনিকেশন করলে স্টুডেন্টরা মেন্টারের সঙ্গে অনেক বেশি কানেক্টেড হতে পারে, এবং যে কোর্স ফিস এত হিউজ লেভেলের করার কোনো প্রয়োজনীয়তাই নেই। একটা মিনিমাম রেমুনারেশন যেটা দেওয়া উচিত, সেটা দিয়ে কোর্স করে চাকরি পেতে পারেন। হ্যাঁ, সেই আমরা কি কি ফেসিলিটি দিই? আমরা 1:1 লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের ফেসিলিটি দিই। আমরা সমস্ত ক্লাসের রেকর্ডিং এর করার, অ্যাক্সেস করার, আগামী 2 বছরে সেটার রেডি অ্যাক্সেস দিই। তার সঙ্গে আমরা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিই। তার সঙ্গে আমরা সিভি মেকিং, কর্পোরেট গ্রুমিং ইত্যাদি প্রোভাইড করি। এছাড়া সার্টিফিকেশন তো হয়ই, এর সঙ্গে আমরা কি করি, যাতে মার্কেটে রেডি, একদম মার্কেট রেডি, আপনার এক্সপিরিয়েন্স ছাড়া অনেকে নিতে চায় না, কিন্তু যদি 2 মাস কি 3 মাস কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো একটা রানিং কোম্পানিতে কেউ ইন্টার্নশিপ করে এবং কাজটা শেখে, তাহলে সে, তার একটা সার্টিফিকেশন হয়, এবং সে সেটাকে একটা এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারে, কারণ সে রিয়েল টাইম ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে। তো এই পুরো প্যাকেজটাই আমরা এই কোর্সের সঙ্গে দিই। এছাড়া নোটস ইত্যাদি তো সবই থাকবে। আমাদের অ্যাপ হলো বাংলার প্রথম টেকনিক্যাল এডটেক অ্যাপ, আপনারা অনেকেই জানেন। এখন অনেক রয়েছে, তখন কেউ ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বাইরে তো অবভিয়াসলি বহু যুগ ধরে রয়েছে। তো যাই হোক, এবার শুরু করছি। আমার প্রথম যে ভাইরাল সোশ্যাল মুভমেন্ট এই মুহূর্তে চলছে, দ্যাট ইজ ককরোচ জনতা পার্টি।
আমি প্রথমেই বলিনি এখানে কিন্তু আমরা রাজনীতি নিয়ে কোনো রকম বিশ্লেষণ করব না, এটা রাজনীতির ক্লাস নয়। বাট রাজনীতিতে কিভাবে ডিজিটাল মার্কেটিং এবং অর্গানিক ডিজিটাল মার্কেটিং এফেক্ট ফেললো সেটার সম্পর্কে যদি আমরা একটা আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে হাউ মার্কেটিং গোজ অন। এবং আপনার আচ্ছা একটা প্রশ্ন করি, এই ককরোচ জনতা পার্টির আপনারা সিঙ্গেল অফলাইন ফুটপ্রিন্ট কোথাও পেয়েছেন অ্যাপার্ট ফ্রম যেটা ইউজাররা ইউজ করছে বা ওটা নিয়ে ধরুন কেউ টি শার্ট পরে ঘুরছে সেটা আলাদা, কোথাও হোর্ডিং বা কোথাও কোনো কিছু দেখতে পেয়েছেন? তাই এত বড় একটা অ্যাক্টিভিটি বা একটা প্রোটেস্ট টোটালটাই হলো ডিজিটালি, এবং সেটাও সবকিছুই মার্কেটিং। যদি মার্কেটিং না হতো প্রপার তাহলে হতো না। এবার এই ডিজিটাল মার্কেটিং এর জন্য কি তারা করেছে সেটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট, সবাই এখন মোটামুটি যারা একটু রাজনীতির সঙ্গে যুক্ত বা নিউজ চ্যানেল দেখেন বা সোশ্যাল মিডিয়াতে তো ভরে রয়েছে যে বেকারত্বের যারা বেকার ছাত্রছাত্রী যুবক যুবতী তাদেরকে একজন চিফ জাস্টিস বলেছিলেন এরা ককরোচের মতো, আরশোলার মতো। তো ফার্স্ট যেটা কাজটা করেন মিস্টার অভিজিৎ দীপকে, একজন উনি পলিটিক্যাল অ্যানালিস্ট, তিনি এই নিন্দাটাকে কি নিজে অ্যাকসেপ্ট করে স্যাটারলি সেটাকে কি করলো, স্যাটার দিয়ে সেটাকেই ব্র্যান্ডিং করে দিল। খুব সহজ বিষয়। আসি নেক্সট টাইম। সে কি করলো, এটাকে ব্র্যান্ড করে দিল এবং স্বাভাবিক একটা ইউথ, যদি আমরা এরকম নাম নাম দেখতাম ইউথ পলিটিক্যাল বা ইউথ প্রোটেস্ট, তার থেকে ককরোচ জনতা পার্টি অনেকটা ক্যাচি হচ্ছে। তো হোয়াট মেক্স কন্টেন্ট গো ভাইরাল, যেটা অর্গানিক্যালি স্প্রেড হচ্ছে। আমি অ্যাড চালালেও সেটা বহু বহু জায়গায় অ্যাডস এর টাকা দিয়েও পৌঁছায়, আবার অর্গানিক্যালিও পৌঁছায়। কিন্তু যদি আমি 1 টাকাও না দিই, জিরো স্পেন্ডিং করি, অর্গানিক ডিজিটাল মার্কেটিং যেটা ভাইরাল করে। ভাইরাল সেই জিনিসই হয় যেটা আমরা কখন বুঝতে পারবো, সাইকোলজি অফ শেয়ারিং, যে মানুষ কি চাইছে, কি ধরনের চাইছে। কেউ বলতে পারে না এই তো আজকে একটা পোস্ট দেবো এটা ভাইরাল হবে, কেউ বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, জাকারবার্গ বলতে পারে, কারণ জাকারবার্গ জানে সে যদি একটা পোস্ট ফেসবুকে দেয়, বা ইলন মাস্ক বলতে পারে। বাট আমরা যারা ফেসবুকে ভাইরাল বিভিন্ন জিনিস দেখি, তারা কেউ বলতে পারে না এটা ভাইরাল হবে। মানে যার 1 মিলিয়ন ফলোয়ার্স অলরেডি রয়েছে তার যদি 12,000 ভিউ, কি বলে ভিউ বা লাইক হয়, দ্যাট ইজ নট ভাইরাল। তার 3.5 মিলিয়ন হলে তবে গিয়ে সে ভাইরাল। আবার আমার যদি 15,000, সরি আমার 18,000 কি বলে ফলোয়ার রয়েছে, আমার যদি 1 মিলিয়ন ভিউজ হয় তাহলে গিয়ে আমি ভাইরাল। আমার 382 কি বলে লাইক হলে আমি ভাইরাল। তো আমাকেও সেই সাইকোলজিটা বুঝতে হবে যে কারা আমাকে ফলো করে। আমাকে মেনলি কারা ফলো করে, যারা আইটি সেকশনের সঙ্গে যুক্ত, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তারাই মেনলি আমাকে ফলো করে। আর কিছুটা লিটারেচার, যেহেতু আমি লিটারেচার নিয়ে একটু ঘাটাঘাটি করি। তো আমাকে তাহলে এরকমই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যা মানুষকে চাকরি পেতে বা কাজ পেতে বা উপার্জন করতে সাহায্য করে। এবং সেটাকে আমাকে এমন ভাবেই পোর্ট্রে করতে হবে যাতে মানুষ নিজেরা বোঝে যে এটা যেমন আমার প্রথম পোস্টটায় প্রায় 9.3K বোধহয় একটা লাইক ইত্যাদি রয়েছে। তো সেটা অর্গানিক্যালি, আমি একটা কথাতে অ্যাড রান করিনি। এখনো আমি আমার পেজ থেকে কোনো অ্যাড রান করি না। আমি যা হয় আমার যেটুকু মানুষ আমার ফেসবুক পেজ থেকে জানতে পারে দ্যাট ইজ টোটালি অর্গানিক। যেটা আমার কি বলে কোম্পানির পেজ থেকে হয় সেখানে আমাকে অ্যাড রান করতে হয়, কারণ পেজ যদি আমি খুলি কোনো একটা কোম্পানির নামে উইচ ইজ আ প্রাইভেট লিমিটেড কোম্পানি, এআই ধরে নেয় যে এরা বিজনেস করছে আমার প্রোডাক্ট ইউজ করে, মানে দ্যাট ইজ ফেসবুক। তো সে আমাকে রিচ পেতে দেবেই না। তো আর একবার যদি আমি পেইড ক্যাম্পেইন রান করে দিই, অর্গানিক ক্যাম্পেইন পৌঁছয়, এরকম না পৌঁছয় না, সেখানেই আইডিয়াটা আসে। বাট ওই যেখানে একবার টাকা পেয়ে গেছে তারা অপেক্ষা করতে থাকে সে কখন টাকা পাবে। আবার আমি ফেসবুক আমাকে টাকা দেয়, কারণ আমার যদি কোনো লেখা ভাইরাল হয়, আমার মনিটাইজেশন অন করা রয়েছে, সেখানে আমার চলে আসে। তো এখানে অনেকেই অ্যাডমিশন নেন যারা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, তারা কন্টেন্ট বানাচ্ছেন দুর্দান্ত, বাট ল্যাক অফ নলেজ অফ ডিজিটাল মার্কেটিং এর জন্য তারা মানুষের কাছে পৌঁছতে পারছেন না। কন্টেন্ট ক্রিয়েশন করে এই মুহূর্তে বাংলার বহু মানুষ মাসে 1 থেকে 1.5 লাখ টাকা বাড়িতে জাস্ট সামান্য কিছু ইনভেস্ট করে, অনেকে ইনভেস্ট অব্দি করে না, সামান্য একটা রিং লাইট কিনতে 1200 থেকে 1500 টাকা লাগে, একটা ল্যাপেল কিনতে 350 থেকে 500 টাকার মধ্যে একটা সাধারণ লেভেলের ল্যাপেল হয়ে যায়। মোবাইল ফোন সবার বাড়িতে থাকে, কোনো স্টুডিওর দরকার পড়ে না, তারা সুন্দর নিজের ঘরে বসে এসি চালিয়ে
এখন বিভিন্ন ভিডিও এডিটিং টুলস অব্দি রয়েছে, এআই রয়েছে যেগুলো নয়েজ ক্যান্সেলেশন করে দেয়। তারা কন্টেন্ট ক্রিয়েট করছে এবং বহু টাকা রোজগার করছে। তাদের হয়তো ল্যাপটপটা অব্দি নেই, বাট তারা জানে কি করে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এবং তারা ডিজিটাল মার্কেটিং, তার হয় টিম রয়েছে বা সে নিজে রয়েছে। কমিউনিটি মার্কেটিং হলো যে একটা নিজেদের একটা কমিউনিটি বিল্ড আপ করা, যে আমি কি তৈরি করছি। এই কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু একটা কমিউনিটি রয়েছে, এরা নিজেদের মধ্যে একে অপরের কন্টেন্ট শেয়ার করে বা একে অপরের সঙ্গে দেখা করে বিভিন্ন পডকাস্ট ইত্যাদি করে তারা কি করে, এই কমিউনিটিটা একটা কমিউনিটি তৈরি করে। ফলে দুদিকেরই উইন উইন সিচুয়েশন তৈরি হয়ে যায়। এই একটা বিষয়। ইউজার জেনারেটেড কন্টেন্ট যেটা বললাম, যদি শেয়ার করে সেটা নিয়ে ইউজাররাই লিখতে থাকে তাহলে সেটা একটা ইউজার জেনারেটেড কন্টেন্ট। এটাকে শর্টে বলে ইউজিসি। আচ্ছা, প্রথম দিন থেকে আমি বলে রাখছি, টেকনিক্যালিটিস এর থেকে এই ধরনের জিনিসপত্র, হোয়াট ইজ পিপিসি, হোয়াট ইজ রোয়াস, হোয়াট ইজ আরওআই, হোয়াট ইজ ইউজিসি, এইগুলো লোকজন বেশি শুনতে চায়, ক্লায়েন্ট বা ইন্টারভিউয়াররা, যে তুমি ঠিকঠাক জানো কিনা। মেন সেটাই হলো বক্তব্য। তারপরে তারা তাদের বিজনেস অনুযায়ী ট্রেনিং দিয়ে দেয়। তো নেক্সট আসছি প্র্যাকটিক্যাল লেসন্স অফ ফর বিজনেস, যেটার জন্য আমাদের এটা করানো হয়, কি বলে, আমাদের ইন্টার্নশিপটা করানো হয়। আচ্ছা, আমি যদি এখন আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিই, আপনি কি আরেকটা ফেসবুক তৈরি করতে পারবেন? ফেসবুকের মতন প্ল্যাটফর্ম যেটা কিছুদিনের মধ্যে কয়েক ট্রিলিয়ন ডলারের ভ্যালুয়েশন হয়ে যাবে, তার থেকেও হয়তো ফেসবুকের থেকেও বেটার আপনি কিছু দিলেন। পারবেন না। তার কারণ হচ্ছে, যেটা লেখা রয়েছে, মানি বাইজ অ্যাডস, ইট ডাজ নট বাই অ্যাটেনশন। অ্যাড আপনি দেখিয়ে দিলেন, সে বিরক্ত হলো, স্কিপ করে চলে গেল। বাট সেই অ্যাডস বা সেই বিজ্ঞাপনগুলো কিন্তু আমরা দেখি, যেগুলো আমার মনে হয় আমি এটা আমার প্রবলেমকে সলভ করতে পারবে। আপনি এই মুহূর্তে যে ঘরটায় বসে রয়েছেন বা যেখানে রয়েছেন, আপনার চারপাশের যে জিনিসগুলো রয়েছে, এভরিথিং ইনক্লুডিং ইউর ল্যাপটপ অর ইউর মোবাইল ফোন, যা কিছু, সবকিছু কিন্তু আপনি কিনেছেন, হয় ডিরেক্ট দোকান থেকে কিনেছেন অথবা অ্যাড দেখে কিনেছেন, উইদাউট। এবার তাহলে কি হয়েছে, অ্যাটেনশন পেয়েছে সে, যেটা আপনি অ্যাড দেখে কিনেননি, আপনার দেখে মনে হয়েছে না। ধরুন আমার আমার সামনে একটা বাটি রাখা রয়েছে যেখানে আমি মুড়ি খেয়েছি, আমার মনে হয়েছে যখন এটা কেনা হচ্ছে, আমি কিনিনি অবভিয়াসলি, আমার মা কিনেছেন, তার মনে হয়েছে যে এটা কি হবে, যে এটা ভালো টেকসই, তার মনে হচ্ছে তো দেখে, তাই জন্য সে সেই জিনিসটা কিনেছে। সেটা একটা প্রোডাক্ট। বা আপনি যারা এখানে এসছেন, শুধু অ্যাড দেখে আসেননি, আপনার মনে হচ্ছে একটা সলিউশন কিছু হতে পারে। তো আমি টাকা দিয়ে অ্যাডস লোককে দেখানোটা আমার তো কাজ নয়। আমি লোককে এটা আমাকে বোঝাতে হবে যে সেই অ্যাটেনশনটাকে আমাকে পেতে হবে, যে আমি কিছু এমন সার্ভিস দিতে পারি বা কিছু এমন প্রোডাক্ট দিতে পারি যেটা মানুষের প্রবলেম সলভ করে। তো টাকা দিলেই হয় না। ফেসবুক বহু মানুষের বহু প্রবলেম সলভ করেছে। যে বিজনেস প্রবলেম সলভ করে না, সেই বিজনেস কোনোদিন গ্রো করতে পারে না। আজকে জিও এত বড় একটা জায়গা তৈরি কি করে করলো? কারণ সবাই বলে জিও, বিভিন্ন বিষয় হয়। এবার যদি আপনি অ্যাজ আ মার্কেটিয়ার এর অ্যাঙ্গেল দিয়ে দেখেন, আজ থেকে 10 বছর আগে যখন ইন্টারনেট সস্তা ছিল কিনা এখন সেটা বলতে পারবো না, প্রাইসিং এ আমি যাচ্ছি না। বাট এতটা অ্যাভেলেবল যে মুহূর্তেই আমরা যে কোনো কাজ বাড়ি বসে করে ফেলতে পারি, যে কোনো কমিউনিকেশন করতে পারি, ইভেন বিজনেস করতে পারি। এই এআই এখন এসছে, এত এআই ইউজ করে আমরা চাকরি করতে পারি। অবভিয়াসলি এর উল্টো দিকেও রয়েছে, চাকরি যেতেও পারে যদি আমরা এআই না জানি। তো এই কিন্তু দিয়েছে আমাদের প্রচুর। তাই জন্যই সে এত জায়গায় এতটা বড় একটা জায়গায় পৌঁছতে পেরেছে। সেম ফেসবুক, মেটা প্রচুর বিজনেস দিয়েছে, প্রচুর অ্যাটেনশন দিয়েছে, এখন তো টাকাও দিচ্ছে। তো প্রবলেম সলভ করেছে বলেই কিনা আমরা এই যেটা নিয়ে আজকে টপিক আমাদের ককরোচ জনতা পার্টি, একটা ইনস্টাগ্রামে, একটা এক্স এর টুইটার থেকে শুরু হয়েছিল, টুইট থেকে। দেন কি হয়েছিল, সেটা থেকে একটা ইনস্টাগ্রাম পেজ শুরু হয়েছিল, সেখানে বোধহয় এখন 25 মিলিয়ন ফলোয়ার্স। এত বড় একটা প্রোটেস্ট হলো অ্যান্ড দে ওয়ান। পুরোটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তার কারণ তারা প্রপারলি সেটাকে মার্কেটিং করেছিল। যদি আমরা ভাবছি যে তারা কোনো মার্কেটিং করেনি, হ্যাঁ পয়সা দিলেই করেনি, কিন্তু আমি দেখিয়ে দেবো যে তাদের পুরো একটা অফিস রয়েছে, একটা পুরো টিম রয়েছে, যে টিম কাজ করে, ইনক্লুডিং মার্কেটিং।
আচ্ছা, আর স্যাটারিক্যাল যেটা আমার এটা এই স্লাইডটা নিয়ে কথা হয়ে গেছে যে কিভাবে হয়েছিল পুরোপুরি অর্গানিক সোশ্যাল শেয়ারিং থেকে কোনো মিডিয়া বাজেট ছাড়া কোনো ফর্মাল ক্যাম্পেইন ছাড়া জাস্ট দ্য রাইট ইমোশনাল ট্রিগার অ্যাট দ্য রাইট মোমেন্ট। ঠিক যে মোমেন্টে যে ইমোশনাল ট্রিগার, এটা আরেকটা পয়েন্ট। ইমোশনাল ট্রিগার কি? ইমোশনাল ট্রিগার মানে কিন্তু শুধু এই নয় যে আমি তাকে মানে কি বলবো, দুঃখ ব্যাপারে দিয়ে দেবো। আমরা হাসতে পারি কোনো কিছু দেখে, দ্যাট ইজ অলসো ইমোশন। আমরা রেগে যেতে পারি, যেটা এই প্রোটেস্টার একটা অন্যতম কারণ। আমরা এই মানে কি বলবো, প্রোটেস্টার তো অন্যতম কারণ ছিল। ইমোশনটা কি ছিল? রাগ, জনরোষ। তারপরে দেখুন কি বিভিন্ন মিমস বেরিয়েছে, বিভিন্ন ভিডিও বেরিয়েছে হাসির, যেগুলো আমরা হাসতে হাসতে শেয়ার করেছি। জেন জি, জেনারেশন জি যেটাকে বলা হয়, তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি। অনেকে তাদের এগেনস্টেও বলেছে, অবভিয়াসলি যেটা হবেই, এগেনস্টে তো আসবেই। এগেনস্ট ছাড়া হয় না, মানে কম্পিটিটর ছাড়া অথবা এগেনস্টে না বললে কেউ কখনো বড় হতে পারে না। নেগেটিভ মার্কেটিং ইজ অলসো আ পার্ট অফ মার্কেটিং। তো কারণ যারা এই প্রোটেস্টকে বিরুদ্ধে বলে শেয়ার করছে, তারাও কিন্তু একটা ক্ষেত্রে তাদের ওই ইউজার জেনারেটেড কন্টেন্ট করে দিচ্ছে, রাইট? তারাও তো শেয়ার করছে, শেয়ার করে বিরুদ্ধে কথা বলছে। সেই পোস্টে গিয়ে দেখা যাবে আবার যারা বিরুদ্ধে কথা বলছে তার কমেন্টে গিয়ে দেখা যাবে যে বহু মানুষ তাকে অপোজ করে যাচ্ছে। অর্থাৎ সে কেউ জানতো না, বিরোধিতা করেছে, তার মনে হয়েছে যে না, এটা তো ঠিক কথা বলছে না, বরঞ্চ যার বিরোধিতা করছে সে ঠিক কথা বলছে। তাহলে তার একটা ইমোশন ক্রিয়েট হয়ে গেল। তো আলটিমেটলি পুরোটাই অর্গানিক ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর এটা হলো গিয়ে মেন সাফল্য এই ককরোচ জনতা পার্টি। হয়তো আর ১ বছর পর এই নামটার কারণ মনে থাকবে না, খালি মেমোরিতে আসলে মনে পড়বে যে হ্যাঁ, এরকম একটা হয়েছিল। হোক কলরব ২০০০, আমি যদি ভুল না করি ১৪ সাল, ২০১৪ সাল, প্রায় ১২ বছর আগে বা ১ যুগ আগে হওয়া। এখনো হোক কলরব ওয়েস্ট বেঙ্গলের বহু মানুষ জানেন, মনে রেখেছেন। হ্যাঁ, রোজ হয়তো মনে পড়ে না, কিন্তু একটা প্রোটেস্ট হয়েছিল এটা মনে আছে। যেমন সবার এখনো রাত জাগা, রাত্রি দখল এই মুভমেন্টটা মনে রয়েছে। এটাও মনে থাকবে। বাট রেগুলার বেসিসে হয়তো এই অ্যাসোসিয়েশনটা তো রেজিস্টার্ড একটা কোনো পার্টি নয়। এদের থেকে অনেকে হয়তো রাজনীতিতে চলে যাবে যারা মুখ ছিলেন। আমি জানি না, হোয়াটএভার ইট উইল বি হ্যাপেন। কিন্তু ঠিক জায়গায় ইমোশনাল ট্রিগার করাটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হোক বা মার্কেটিং এর ক্ষেত্রে হোক, যেকোনো মার্কেটিং এর ক্ষেত্রে একটা কি পয়েন্ট। আমরা প্রবলেম সলভ করার জন্য বিজ্ঞাপন বিক্রি করি না। আমরা একটা গল্প বিক্রি করি, একটা স্বপ্ন বিক্রি করি। এই আন্দোলনটার স্বপ্ন ছিল যে প্রশ্নফাঁস হয়ে চলেছে, বহু ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করছে, সেটা যাতে বন্ধ করা হয়। এবং কিছুটা স্টেপ আমরা সেদিকে এগোতে পেরেছি। আচ্ছা, why it went viral? ফার্স্ট, কিউরিওসিটি। প্রত্যেকটা স্টেপস হয় কিউরিওসিটি থেকে, ইমোশন তৈরি হয়, সেখান থেকে শেয়ার করা হয়, তারপর সেখান থেকে একটা কমিউনিটি বিল্ড আপ হয়। অবভিয়াসলি প্রচুর কমিউনিটিস রয়েছে, আমরা জানিও না যে এত বড় একটা মাস মুভমেন্ট উইদাউট ডিজিটালি কানেকশন ছাড়া, ডিজিটাল কমিউনিটি ছাড়া সম্ভবই নয়। একটা সোশ্যাল মিডিয়া পেজে একটা ওয়েস্ট বেঙ্গল ককরোচ জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গল পেজ, একটা পোস্ট হলো অমুক দিন অমুক জায়গায় আমাদের মিছিল বেরোবে, সঙ্গে সঙ্গে শেয়ারের পর শেয়ার, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইমেল, এটাতে ইমেল হবে না, বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রাম, টুইটার, থ্রেড, কি বলে, ইউটিউবে বিভিন্ন শর্টস, ইনস্টাগ্রামে রিলস, নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েট হয়ে যায় যাতে একটা কমিউনিটি বিল্ড আপ হয় এবং আসে। তার থেকে তৈরি হয় ট্রাস্ট, সেখান থেকে লোকের ইনফ্লুয়েন্স হয় এবং অ্যাকশন। আলটিমেট গোল হলো কিন্তু অ্যাকশন। আলটিমেট গোল আপনাদের এই কোর্স করাটা নয়। আপনার আলটিমেট গোল করাটা হলো এটাকে আপনার কেরিয়ার হিসেবে তৈরি করা, রাইট? চাকরি করাটা হলো আপনার অ্যাকশন। প্রোটেস্ট কিন্তু রাস্তাতেই হয়েছে, কিন্তু সেই অ্যাকশনের জন্য তার আগের পুরো স্টেপসটা তৈরি হয়েছে কোথায়? ডিজিটালি। তারপর অ্যাকশন হয়েছে রাস্তায়। সেগুলো, সেই অ্যাকশনের আবার বিভিন্ন জিনিসপত্র নিয়ে গিয়ে এটা একটা চেইন সিস্টেম হয়েছে। এটা যে অ্যাকশনের বিভিন্ন ভিডিও নিয়ে গিয়ে আবার সেখান থেকে এই পুরো বিষয়টা হয়েছে ডিজিটালি, তার থেকে আবার অ্যাকশন। তো প্রত্যেকটা স্টেপস যে কোনো ক্ষেত্রে, এবার ধরুন একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আমাদের মার্কেটে, এনি কাইন্ড অফ প্রোডাক্ট, তাহলে আমার সেটা কি হবে? আমার সেটা কিউরিওসিটি জেনারেট করতে হবে। যেমন আমি যদি বলতে পারি, সব থেকে বড় এর উদাহরণ হলো বাইকের ক্ষেত্রে যদি বলি, রয়্যাল এনফিল্ড। আমি প্রথম রয়্যাল এনফিল্ড নামটা আমরা কি হিসেবে শুনেছি? রয়্যাল এনফিল্ড হিসেবে
খুব কম লোক এই নামটা শোনে। কেউ যদি বলেন আমরা প্রথম রয়্যাল এনফিল্ড নামটা শুনে এই কেন হয়েছিল, মানে কিউরিওসিটি তৈরি কেন হয়েছিল, মানে কোন নামটা শুনে হয়েছিল, কেউ যদি বলতে পারেন। কেউ নেই এখানে? বুলেট। যে বুলেট কারা চালায়? পুলিশরা চালায়। আর একটা অদ্ভুত একটা কি বলবো, পেটার্নিটি টাইপের একটা বিষয়, মানে একটা ম্যাসকিউলিন বিষয়, যে বুলেট যারা চালায় তারাই হলো আসলি মার্জ টাইপের। এর থেকে একটা কিউরিসিটি চলে গেছিল। প্রত্যেকটা মানুষই চায় সে একটা, তার মধ্যে একটা পৌরুষ থাকুক, মানে একটা পুরুষ চাইবে যে কোনো। তো আমাদের ছোটবেলা থেকে একটা কিউরিসিটি তৈরি হয়েছে। সবাই আমরা টিভিতে দেখেছি বা হোর্ডিং এ দেখেছি। আমাদের ছোটবেলায় অত সোশ্যাল মিডিয়া ছিল না। যেটা এই জেনজিরা একটু আমাদের থেকে ডিফারেন্ট এই কারণেই, কারণ তারা জন্মেছেই একদম টেকনোলজির মধ্যে দিয়ে। মানে তারা যত বড় হয়েছে টেকনোলজি তত গ্রো করতে থেকেছে, তত তারা আমাদের থেকে অনেক বেশি টেক সার্ভি হতে শুরু করে দিয়েছে। মানে আমি আমার কথা বলছি, এখানে আমি জানি না কেউ জেনজি রয়েছেন কিনা। জেনজির আপনি টাইমটা নিশ্চয়ই জানেন, যাদের 14 থেকে 29 বছর বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে তারা হলেন জেনজি। তো এরপর থেকে কি তৈরি হয়েছে সেটার প্রতি আমার একটা, সবসময় আমার মাথায় ছিল যে আমাকে একটা বুলেট কিনতে হবে। যদিও আমি কিনেছি ক্লাসিক, বাট আমি কিনেছি। তারপর কি, সেখান থেকে আমি কিনে ছবি দিয়েছি যে এই যে আমি বুলেটের সঙ্গে দাঁড়িয়ে আছি। ইউজার জেনারেটেড কন্টেন্ট। আমি নিজেই দেখি কি বলে আমার, আমাকে দেখ, আমি অ্যাকচুয়ালি কিনতামও না। আমার বন্ধু কিনলো উল্টো দিকে বাড়িতে, সে ওটা নিয়ে যেত, আমার দেখে খুব ভালো লাগলো। আমারও ইচ্ছে করলো কিনতে, সে ছবি দিল ওটা দিয়ে, আমার আরো ইচ্ছে বাড়লো যে আমি শেয়ার, সে অলরেডি নিজেই শেয়ার করে দিল। আচ্ছা, কমিউনিটি বিল্ড আপ আমাদের, আমি 5টা এরকম ফেসবুক গ্রুপে রয়েছি, যেখানে সবাই কত মাইল, আজকে কত কিলোমিটার চালালাম, কত কিলোমিটার এখন অব্দি হয়েছে, কত পুরনো তার বাইক, সে রাইড করে কোথায় গেছে, বিভিন্ন ছবি পোস্ট নানান জিনিসপত্র দিতে থাকে। আমার কিছুদিন আগে অব্দিও ডিপিতে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা নিয়েই ছবি ছিল। তো আমি নিজেই করে দিচ্ছি, ওদেরকে মার্কেটিং করতে হচ্ছে না, তাই ইউজাররাই মার্কেটিং করে দিচ্ছে তার জন্য। এবং কেন মার্কেটিং করছে, এটা ট্রাস্ট বিল্ড আপ হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে রয়্যাল এনফিল্ড তার মানে এটা সেফ, কারণ এটা মানে মাটি কামড়ে চলে এটা ইত্যাদি বলেন সবাই, এটা ওয়ার্ড অফ মাউথ যেটাকে বলে। সেখান থেকে আমি ইনফ্লুয়েন্স হয়ে শেষ অব্দি কি করলাম, অ্যাকশন কি, আমি বাইকটা কিনে বাড়ি চলে এলাম। এই পুরো বিষয়টাই হলো একটা ভাইরাল হওয়ার বা একটা ব্র্যান্ড বিল্ড আপের। রয়্যাল এনফিল্ড ইজ আ বিগ ব্র্যান্ড। একটা ব্র্যান্ড বিল্ড আপ একদিনে হয় না। আমাদের বিন্দাসু 5 বছর হয়ে গেছে, সামান্য হয়তো আমি মার্কেটের 0.01% ব্র্যান্ড বিল্ড করতে পারিনি। কিন্তু তাও যেটুকু পেরেছি, যেহেতু আমাদের প্রথম, সেখানে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। এবং মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের যে মিড টায়ার আইটি কোম্পানিজ রয়েছে, তারা জানে যে এখান থেকে যদি কেউ কোর্স করে আসে দেন ওকে। তার জন্য আমাদের 30+ কোম্পানিজ আমাদের কাছে অ্যাপ্রোচ করে আমাদের স্টুডেন্ট আনার জন্য, মানে আমাদের স্টুডেন্টকে ইন্টারভিউতে ডাকে। সবাই কি চাকরি পায়? আমি কোনোদিন বলবো না যে প্রত্যেকে চাকরি পেয়েছে। আমরা আমাদের কাজটুকু করে দিই যারা কোর্স পুরোপুরি করে। হ্যাঁ, কিন্তু যারা কোর্স কমপ্লিট করেছে এবং ক্লাসেস ঠিকঠাক করেছে, যে প্রজেক্টস করানো হয়েছে বা যে টাস্ক দেওয়া হয়েছে সেগুলো করেছে, জব পায়নি এরকম আমার তো পরিচিত কেউ নেই। তারা হয়তো আমাদের থেকে না পেলেও, যে আমাদের যে ইন্টারভিউ দিয়েছি সেখান থেকে না পেলেও, তারা ঠিক নিজেদের জব নিজেরা খুঁজে নিয়েছে। এবং আমাদের খুব শিগগিরই একটা নতুন প্রজেক্ট আসতে চলেছে, যেখানে আমরা কি করব, যে হাউ টু গেট জব এবং নিজেকে কিভাবে তৈরি করবে, এরকম একটা স্মল সাইজ কোর্সও আমরা লঞ্চ করতে চলেছি। আপাতত আমি এটা জানিয়ে রাখলাম। তো ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। ইমোশন ড্রাইভস শেয়ারিং, যেখানে আমরা মার্কেট সাইকোলজিটা যেটা নিয়ে আমরা বলছিলাম, যে আমরা ইমোশন ড্রাইভ করি, কিউরিওসিটি ক্রিয়েট করে ক্লিকসে নিয়ে আসি, লয়্যালটি বিল্ড আপ হয়, সোশ্যাল প্রুফ অডিয়েন্স, যেমন ধরুন আমাদের ক্ষেত্রে ফিডব্যাক। আজকে আপনারা কখন জবটা, মানে এই কোর্সটা আপনারা করতে চাইবেন, যখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা পুরনো স্টুডেন্ট তারা কিরকম ফিডব্যাক দিচ্ছে। অবভিয়াসলি আপনি যদি যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে দেখেন হাজার হাজার শুধু ভালো ফিডব্যাক, তাহলে বুঝবেন এগুলো লোককে দিয়ে করানো। নেগেটিভ ফিডব্যাক কি আমাদের গুগল মাই বিজনেসে বা ফেসবুকে নেই? অবভিয়াসলি আছে। নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে। আমাদের খামতি হয়তো কিছু আমাদের দিক থেকে থাকতে পারে, তার দিক থেকেও থাকতে পারে। বাট একই সঙ্গে ফিডব্যাক তো ভালো থাকবেই। অনেকে রয়্যাল এনফিল্ডকেও এখন বলে যায় যে বাজে বাইক। আমি কেনার সময় আমার ছবি তলায় লিখেছিল যে এখন আর আগের মতো নেই, ভালো।
তো থাকবে, এটা থাকবেই, মানে কিছু এটা করার নেই। আরেকটা বিষয় থাকে যে ফোমো ইনক্রিজেস, ফিয়ার অফ মিসিং আউট। এই যে আমার বন্ধু রয়্যাল এনফিল্ড আছে, আমার কেন নেই? এটা থেকেও একটা এনগেজমেন্ট আসে, যেটা আমি এই জিনিসটা কিনবো। দ্যাট ইজ অলসো আ সাইকোলজি অফ মার্কেটিং। বা আমার বন্ধু এই কোর্সটা করে চাকরি পেয়ে গেছে, আমি কেন করছি না? তাহলে আমিও করি, তাহলে আমিও জব পাবো। এটাও কিন্তু ফোমো, জেনারেটেড ইন্টারেস্ট। তো এবার আমি একদম করে ঢুকে আসি, কনসেপ্টে চলে আসি, বেশি রাত করব না। আর মার্কেটিং ফানেল কিরকম হয়? ফার্স্ট অ্যাওয়ারনেস। এবার এইটা হলো গিয়ে প্রপার মানে আগে যেটা দেখালাম এগুলো হলো সাইকোলজিক্যাল। এবার মার্কেটিং ফানেল যখন আমরা ক্যাম্পেইন করব, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে কাজ করব, ফার্স্ট আমাদের যে কোনো অ্যাওয়ারনেস, যে ওয়াই আমি বিদ্যাস্তু ডিজিটাল মার্কেটিং কোর্স দিই বলি। ওয়াই টু ইউ হ্যাভ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। দরকার নেই বিদ্যাস্তু থেকে করার বা কোথাও থেকে করার কেন প্রয়োজন? তার কারণ হচ্ছে যত দিন এগোবে আরো ডিজিটাল প্ল্যাটফর্মস বাড়বে, তত আরো বেশি মানুষ ডিজিটালি করার চেষ্টা করবে। তার কারণ নন ডিজিটাল এতে ব্র্যান্ড ভ্যালু তৈরি, সমস্ত সবাই তো আর অ্যাপেল হয় না। অনেক, এবং অ্যাপেলও ডিজিটাল মার্কেটিং অবভিয়াসলি করায়। তো ডিজিটাল মার্কেটিং ইজ নট ফিউচার, নট প্রেজেন্ট, ইট ইজ অলরেডি পাস্ট। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কি হবে? এভরি টাইম, এভরি ইয়ার, এভরি কোয়ার্টার অর কি বলবো, হাফ, এর ধরন বদলায়। এবার একবার এতে ঢুকে গেলে যারা ঢুকেছে তারা বুঝতে পারে যে কিভাবে চেঞ্জেস গুলো আসছে। সেই চেঞ্জেস গুলো কি কি, কিভাবে এআই আমাদের হেল্প করবে। আচ্ছা, এক সেকেন্ড, কিছু একটু চেক করে নিই। ওকে, লেটস গেট ব্যাক। সেখান থেকে আমাদের কি তৈরি করতে হবে? ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে হবে, যে তারা তাদের কেরিয়ার এখানে তৈরি করতে পারে। তারা জানে যে এআই চলে এসছে, তারা খালি ভয় পাচ্ছে যে এআই চাকরি খেয়ে নেবে। এই ভয়টা খুব একটা মানে এও নয়, কিন্তু এআই না জানাদের চাকরি যাবে, এআই জানাদের চাকরি যাবে না। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি কি এআই লাগে? এবার অনেকেরই না কনসেপ্ট খালি হয়ে গেছে যে এআই মানে হলো চ্যাট জিপিটি। এটা যেমন, এটাও ব্র্যান্ডিং। দে স্টার্টেড ফার্স্ট ওপেন এআই। যেমন আমরা জেরক্স বলি, অ্যাকচুয়ালি ওটা জেরক্স একটা কোম্পানির নাম, ফটোকপি, রাইট? অ্যাকচুয়ালি ডিজিটাল ফটোকপি, আমরা জেরক্স বলি। যে তারপরে আমরা কি বলি? অ্যাকোয়াগার্ড, ওটা ওয়াটার পিউরিফায়ার, বাট আমরা অ্যাকোয়াগার্ড বলি। এরকম বহু জিনিস রয়েছে, উদাহরণ দেওয়া যেতে পারে। তো এরকম ভাবেই, কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি বিভিন্ন ক্ষেত্রে কিছুদিন আগে একজন আমাদের যিনি টেলি কাউন্সিলর আছেন, তাকে বলেছেন যে আপনাদের ব্রোশিওরে তো কোথাও এআই এর উল্লেখ পেলাম না, তাই জন্য বাড়িতে আমি করতে পারছি না। আরে বাবা, চ্যাট জিপিটি, ক্লড বা জেমিনি এআই এগুলো তো ইউজ করবোই আমরা। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এআই ইউজ হয়, কিন্তু প্রপার পার্টিকুলার ডিজিটাল মার্কেটিং এর জন্য কিছু এআই থাকে যেগুলো শিখতেই হবে, যেগুলো এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। তারা নাম দেখে বুঝতে পারেনি যে দোজ আর এআই। তো সেই এআই গুলো আমাদের জানতে হবে। তো যাই হোক, ইন্টারেস্টের পর আসে কনসিডারেশন, যে এই কোর্সটা তারা নেবে কি করবে না। তারা সার্চ করবে, স্টুডেন্ট ফিডব্যাক দেখবে, তারা আমাদের ওয়েবসাইটে যাবে, তারা আমাদের অ্যাপ ডাউনলোড করবে, তারা আমাদের ফেসবুক পেজে যাবে, আমার পেজে যাবে, আমার পার্টনারসদের পেজে যাবে। সেখানে গিয়ে বুঝবে যে না, ঠিক আছে, এটা একটা ভ্যালিড কোম্পানি, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। গুগল সার্চ করবে, তারপর দেখবে আমাদের কোনো অফিস আছে কিনা, কোনো এন্টিটি রয়েছে কিনা, সেটা দেখবে। তারপরে সে অ্যাকশন নেবে, এবং তার থেকে যদি সে তারপর জব পায়, দ্যাটস গ্রেট। ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে আমরা অলরেডি কথা বলে নিয়েছি, যে সেক্ষেত্রে আমরা যদি এমন কোনো ক্রিয়েট করতে পারি কন্টেন্ট, যেখানে আমার ইউজাররা প্রত্যেকে একজন মার্কেটার হতে পারে। আচ্ছা, যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবাই জানি। তো এখানে আমরা গ্রাফিক্স ডিজাইনিংটাও এই কোর্সে ইনক্লুডেড রয়েছে, যেখানে ক্যানভা এআই এর সাহায্যে এবং চ্যাটজিপিটির সাহায্যে কিভাবে আমরা গ্রাফিক্স জেনারেট করতে পারি, সেটা এডিট করতে পারি, এডিট করে কাজ করতে পারি, সে গ্রাফিক্স ডিজাইনিং। কন্টেন্ট মার্কেটিং, কিভাবে কন্টেন্ট লিখবো আমরা। একটা যে কোনো কন্টেন্টের দেখবেন হয় অনেক বড়, বেশ ৩০০ শব্দের মতন কন্টেন্টও হয়, আবার ৩-৪ লাইনের কন্টেন্টও হয়। এই কন্টেন্ট মার্কেটিং মানে নট কপিরাইটিং, বাট কন্টেন্ট মার্কেটিং এটার মধ্যে ইনক্লুডেড, যেখানে আপনি শিখতে পারবেন যে কিভাবে কয়টা কন্টেন্ট লিখলে সেটা মানুষের কাছে পৌঁছতে পারে। ওই সাইকোলজি যেটা আমরা অলরেডি কথা বলে নিয়েছি। নেক্সট যেটা আমরা বললাম, অর্গানিক ভার্সেস পেইড মার্কেটিং।
পেড মার্কেটিং এ কি হয়, বাজেট ডিপেন্ডেন্ট থাকে, যে এটাই আমার বাজেট ভাই, আমি এর থেকে বেশি খরচা করব না। অবভিয়াসলি পেড মার্কেটিং এর প্রয়োজনীয়তা আছে, কিন্তু রিচ স্টপস when স্পেন্ডিং স্টপস। আমার অ্যাকাউন্টে টাকা নেই, অ্যাড অ্যাকাউন্টে টাকা নেই আমার, আর সেই অ্যাড চলবে না। আর হচ্ছে মেসেজ ফুললি ব্র্যান্ড কন্ট্রোল, শুধু একটা ব্র্যান্ডকেই প্রমোট করা হয়। অর্গানিক মার্কেটিং এর সুবিধা কি? ক্রিয়েটিভিটি দিবেন, আমাদের যত বেশি ভালো ক্রিয়েটিভ, সে কন্টেন্টটা লেখা, কোনো পোস্টার গ্রাফিক্স এর দরকার নেই, জাস্ট একটা লেখা, 4 লাইনের লেখা বা 5 লাইনের লেখা। ধরে নিন আজকের আমি এই ক্লাসটাই বলছি, এটাও কিন্তু আমি একটা মার্কেটিং এর ট্রিকই করেছি, মার্কেটিংই করেছি। আমি যদি আজকে বলতাম আজকে ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট ক্লাস, যারা ক্লাস করতে চান তারা চলে আসুন, তাহলে খুব কম লোকই আসতো। তাও যারা এসেছেন তারা কি হয়েছে, আমি একটা কন্টেম্পোরারি, যেটা নিয়ে এত ইস্যু, এত লোকের জন কথা বলছে, আমি সেটাকে বেছে নিলাম। তার জন্য হয়তো অনেকে অ্যাডমিশন নেবেও না, বাট কি কথা হচ্ছে সেটা জানার জন্য আজকে ক্লাস জয়েন করেছেন, যে কি বলছে, দেখি ককরোচ জনতা পার্টি নিয়ে কি বলছে। আমি কিন্তু এখনো অব্দি হয়তো 10 মিনিট এদের কথা তুলেছি, জাস্ট উদাহরণস্বরূপ। আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে আপনি কি পাবেন এবং কি পেতে চলেছেন আমাদের কোর্স থেকে, এবং আমরা কিভাবে সেই কোর্সটা করব। আমাদের পুরো রোড ম্যাপ এই কোর্সের, যেটা নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে, যেটা সৌরভ ভুনিয়া স্যার নেবেন। আচ্ছা, হায়ার অডিয়েন্স ট্রাস্ট। প্রত্যেকটা অ্যাড যখন চলে, কোনো একটা কন্টেন্টের যখন অ্যাড চলে, তাতে দেখবেন উপরে একটা জিনিস লেখা থাকে ছোট্ট করে, সে গুগলে হোক কি এতে হোক, কেউ বলতে পারবেন এখানে সেটা কি? একটা ছোট্ট লেখা থাকে, এখানে সবাই ভাই Sir, including paid promotion. উপরে লেখা থাকে স্পন্সার্ড। ফেসবুকে সাধারণত লেখা থাকে স্পন্সার্ড, আমি ইনস্টাগ্রাম খুব একটা করি না, ইনস্টাগ্রামেরটা আমি জানি না। স্পন্সার্ড লেখা থাকে, গুগলেও স্পন্সার্ড লেখা থাকে। অর্গানিক তাহলে কি, যখনই আমরা, শুধু বাঙালি কেন বলবো, সবারই বাদে, এই টাকা দিয়ে আমার কাছে পৌঁছচ্ছে মানে, অনেকের সময় চোখে পড়ে না, তার মানে বিজনেস করছে, আমার এটা সুবিধা হবে না। কিন্তু যদি অর্গানিক্যালি আমার কাছে পৌঁছায়, তাহলে আমার ট্রাস্ট বিল্ড হবে। আমি দেখতে পাচ্ছি না উপরে নর্মাল পোস্টের মতন এসছে, তাহলে আমার ক্রিয়েটিভ, আমার একটা অলরেডি ক্রিয়েটিভই আমার একটা সমস্যার সমাধান করে দিচ্ছে। এতে হায়ার অডিয়েন্স ট্রাস্ট তৈরি হয়, আর লং টার্ম এনগেজমেন্ট হয়। বহু ছাত্রছাত্রীরাই এখানে রয়েছে যারা আমার ফেসবুক, এবং শুরুও তো হয়েছিল, আমি একজন প্রাইভেট টিউটার হিসেবেই বিদ্যাস্তু শুরু করেছিলাম। তো এই প্রাইভেট টিউটার থেকে প্রাইভেট লিমিটেড হওয়ার জার্নিটা একটা অনেকটা বড়, কিন্তু সেটা তৈরি কিভাবে হয়েছে? ডিজিটাল মার্কেটিং দিয়ে। আমি 1 টাকাও আজ অব্দি এটিএল মার্কেটিং বা বিটিএল মার্কেটিং এ খরচা করিনি, টোটালটাই আমার হয়েছে ডিজিটালি। প্রথমে আমার ফেসবুক পেজ থেকে, এখানে হয়তো কেউ কেউ রয়েছেন যারা আমার ফেসবুক প্রোফাইল থেকেই এসেছেন, আবার অনেকে হয়তো ওয়ার্ড অফ মাউথ এসেছেন, বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এসেছেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে এসেছেন। কিন্তু পুরোটাই আমাদের ডিজিটাল মার্কেটিংই হয়েছে, যেটা আমার পুরোপুরি অর্গানিক। ফলে একটা লং টার্ম ইনস্ট্যান্ট তৈরি হয়েছে। এখানে অনেকেই আছে যারা, আমি যে ক্লাসটা অ্যাকচুয়ালি করাই, যেটা আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড এআই এর যে কোর্সটা আমি করাই, একটু পরে আমি ক্লাস নেবো এটা শেষ হলে, সেখানে আমি পাইথন প্রোগ্রামিংটা পড়াই। তো লোকজনের একটাই আছে যে হ্যাঁ, যে নির্মাল নির্মাল দা বলে অনেকেই, যারা আমার ফেসবুকে পরিচিত, বা নির্মাল স্যার বলে, যে আমি তারা দেখতে পেয়েছে যে অনেকদিন ধরে, হয়তো কেউ সে 2020 সালে দেখতে পেয়েছিল যে আমি পড়াচ্ছি, তারা 2026 এসে অ্যাডমিশন নিচ্ছে। একটা লং টার্ম আমার তার সঙ্গে এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে, সে জানে যে এই লোকটা এই কাজ করে। তো এটা একটা বিষয় থাকে অর্গানিক মার্কেটিং এ। এবার ব্র্যান্ড সাইকোলজি। অ্যাপেল, বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কারণে ইউজ হয়। যেমন অ্যাপেল ইনোভেশনের জন্য, নাইকি অ্যাচিভমেন্টের জন্য, রেডবুল অ্যাডভেঞ্চার। এক একটা ব্র্যান্ড এক এক রকম ভাবে তাদের সাইকোলজিক্যাল বিল্ড আপ করে তাদের ব্র্যান্ডিং এর, রাইট? নাইকি আমরা মেইনলি কিসের জন্য দেখি? স্পোর্টস, যে কিছু একটা অ্যাচিভ করছি, আমি কিছু একটা জয় করছি। রেডবুল অ্যাডভেঞ্চার, বিভিন্ন বানজি জাম্পিং, স্কুবা ডাইভিং, বিভিন্ন স্পোর্টস এর ক্ষেত্রে তারা এনার্জি দেওয়ার জন্য রেডবুলের প্রমোশন করে। আর অ্যাপেল হলো কি, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ইনোভেশন। মানে অ্যাপেল 10 এ যেটা 11 এ ছিল কি, অ্যাপেল 16 এ কেন এতটা দাম বেশি হয়ে গেল? কারণ সে আলাদা কি ইনোভেশন করেছে, সেই অনুযায়ী তো অ্যাপেলের প্রত্যেকটা ভার্সন বেরোয়। তো এভাবে তেমনি বিদ্যাস্তুর একটা রয়েছে কি, বাঙালি বাংলায় শিখবে। সেটা আমাদের এই কি, আমার ব্যাপারটা কি, উপার্জন করো। আমি কি সাইকোলজি তৈরি করেছি, যে উপার্জন করো, আর্ন করো। এবং যেহেতু আমার একটা বাঙালি প্রীতি রয়েছে, আমি নিজে বাঙালি বলে, তাই আমার এটাই হলো ব্র্যান্ড সাইকোলজি তৈরি করা, যেটা আমি একটু বলে আমার একটা চেষ্টা করেছি, হয়তো পরবর্তীকালে বদলেও যেতে পারে।
বাট আপাতত এটাই আমাদের ব্র্যান্ড সাইকোলজি। তো প্রত্যেকটা ব্র্যান্ডের একটা সাইকোলজিক্যাল ব্র্যান্ডিং করতে হয়, যেটা আমাদের শিখতে হবে। তাহলে কি লেসন্স কি হলো আজকে, আমরা কি কি জানতে পারলাম? যে অ্যাটেনশন ইজ কারেন্সি ফার্স্ট, দেন স্টোরি টেলিং, বেস্ট সেলিং, দেন কমিউনিটি বেসড অ্যাডভার্টাইজিং, আর ইউজিসি অ্যাম্প্লিফাইজ রিচ। এই চারটে কি লেসন নিয়ে আজকে আমরা ফার্স্ট আমাদের ডিজিটাল মার্কেটিং এর জার্নি শুরু করব, যাতে 6 মাস পর বা 6 মাসের মধ্যে আমার একটা নিজস্ব ফ্রিল্যান্সিং একটা জায়গা তৈরি হতে পারে, বা একটা এজেন্সি তৈরি হতে পারে। যারা অ্যাডমিশন নেবে তারা নিজেরা একটা কমিউনিটি, অবভিয়াসলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা রয়েছেন, আপনারা নিজেরা একটা কমিউনিটি তৈরি করে একে অপরের সাথে যদি আপনারা একটা এজেন্সি বিল্ড আপ করতে চান, যে এক একজন এক একটা পার্ট দেখলো, আমরা কি কি করবো তাতে চলে আসছি। জিরো মার্কেটিং ক্যাম্পেইন উইথ অর্গানিক। তাহলে কি ব্রিফ হলো? ইওর ক্লায়েন্ট ইজ দ্য লোকাল টি স্টল, দেয়ার ইজ নো বাজেট ফর অ্যাডভার্টাইজিং। এইটা মাথায় রেখে আমরা অর্গানিক ওয়েটায় আমরা করতে পারি। তো এরকম আপনারা যারা করছেন, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, তাদেরকে বলবো যে এমন কিছু একটা ক্রিয়েটিভ কিছু একটা, কোনো একটা কি বলবো, ইমাজিনারি প্রোডাক্ট বা সার্ভিসের উপর করে আপনি আমাদের যে পেড গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানে পাঠান। যা খুশি হতে পারে। জাস্ট ডিজাইন আ জিরো মার্কেটিং ক্যাম্পেইন। ক্যাম্পেইন বলতে আমি কোনো টেকনিক্যাল দিকে যাচ্ছি না। জাস্ট একটা কোনো ক্রিয়েটিভ তৈরি করুন। এটা আপনাদের জন্য টাস্ক থাকলো নেক্সট উইকের আগে। তাহলে কি? অ্যাটেনশন, সাইকোলজি, স্টোরি টেলিং, কমিউনিটি, ভাইরালিটি। তার আগে থ্যাংক ইউ। কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে আমি একটু বলে নিই আমরা কি কি শিখতে চলেছি এই কোর্সটাতে। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? আমি যদি আমার প্রোফাইলে গিয়ে এখানে লিখি ককরোচ জনতা পার্টি, ফার্স্ট তো আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, এখন এআই তে অপটিমাইজেশন করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে, যেটা এই কোর্সে মানে চ্যাট জিপিটি যদি কেউ চ্যাট জিপিটি থেকে, আজকাল অনেকেই গুগলের থেকে বেশি জেমিনি আই বা এআই মোডের থাকে, বা আমরা সারাক্ষণ বিভিন্ন এআই এর মার্কেটিং দেখতে পারি। মেইনলি চ্যাট জিপিটি আর গুগল জেমিনি আই দেখি, যেহেতু এতে টিভিতে মানে এটি এর মার্কেটিং এ। বাকি আর সাধারণত সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি, বা গুগলে দেখতে পারি, বা রিলসে দেখতে পারি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে ওটাকে। তো এখানে এআই তে অপটিমাইজেশন করাটাও খুব প্রয়োজন। কিন্তু তার সঙ্গে কি হবে, এই যে ককরোচ জনতা পার্টি লিখলাম, তো ওদেরটা তো দেবেই। যদি আমি এটা না লিখি হুইচ প্রোটেস্ট ইজ গোয়িং অন ইন্ডিয়া, ফার্স্ট এআই এর কাছে অন্য কোনো প্রোটেস্ট তো সারা দেশে চলতেই থাকে, কিন্তু ফার্স্ট ইউথলেট এটা এলো এআই, কারণ এআই তে এটা অপটিমাইজড। এরপরে আসছে স্পন্সার্ড পার্ট, নিউজের গুলো, যদি এগুলো অপটিমাইজেশনের জন্য। এরপর আসছে ভিডিওস। এখনো আমি দেখতে পাচ্ছি যারা ওদের থেকে বেটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেছে, তাদেরগুলো আগে আসছে। এখনো কিন্তু ককরোচ জনতা পার্টি এই আমাদের কাছে আসেনি, কি বলে, পেজ আমাদের কাছে আসেনি, কারণ ওদের ওয়েবসাইটের অতটা প্রয়োজনে পড়েনি। যদি যাই হোক, আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিই। ওয়েবসাইটটা খুব সুন্দর, আমি দেখছিলাম একটু আগে। একটা কথা, যে মৃতদেহ লুকোনোর সব থেকে সহজ জায়গা কি, সেটা হলো গুগলের সেকেন্ড পেজ। আমরা কেউ সেকেন্ড পেজে যাই না। তো যে কোনো ব্র্যান্ডের ভিজিবিলিটি ততক্ষণ হবে না যতক্ষণ না তার গুগল মাই বিজনেস বা তার ওয়েবসাইট আমরা গুগলের ফার্স্ট পেজে তাড়াতাড়ি দেখতে পাই। তো এর জন্য কি হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। দু ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়, একটা হয় অন পেজ, একটা হয় অফ পেজ। এটা যারা আগের দিন সৌরভ স্যারের ক্লাসে ছিলেন, আমিও ছিলাম সেখানে, এটা নিয়ে কথা হয়েছে। এর বিভিন্ন টেকনিক্যাল, এটা পুরোপুরি টেকনিক্যাল পার্ট। এসে কিছু ব্যাকলিঙ্কিং থাকে, অফ পেজের জন্য কিছু থাকে। আমি খুব একটা ভালো জানি না এটা, তো এটা নিয়ে আমি বেশি কথাই বলবো না, এটা পুরোপুরি শেখাবেন সৌরভ স্যার। নেক্সট আসে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, কিভাবে আমি আমার পেজটাকে অপটিমাইজ করতে পারবো। আমাদের পার্সোনাল কি বলবো, প্রোফাইলিং, সেটা লিঙ্কডইন হোক কি ফেসবুক মেটা হোক কি ইনস্টাগ্রাম হোক, যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তার ইউটিউব চ্যানেল হোক,
যে কোনো প্রোফাইল, সে নকরি হতে পারে, মনস্টার হতে পারে, আপনা হতে পারে, হায়ার অ্যাক্ট হতে পারে, যে কোনো জায়গায় এগুলো যেগুলোতে আমরা শেখাই, যেখানে চাকরি পাই আমরা, সেগুলোকে অপটিমাইজ করা সেটা খুব প্রয়োজন। একই সঙ্গে ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কি করে অপটিমাইজ করব, মার্কেটিং কি করে করবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা অর্গানিক হতে পারে, ইনঅর্গানিক হতে পারে, যেটা নিয়ে আজকের ক্লাস ছিল, এই বিষয়টা থাকবে। তার সঙ্গে মেটা ক্যাম্পেইন রান করা, কি করে রান করতে হয় সেটা থাকবে। গ্রাফিক্স ডিজাইন যে পার্টটা বললাম সেটা থাকবে। তারপরে তার সঙ্গে কি থাকবে, এর সঙ্গে থাকবে ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, আর কিছু মিস করছি, এই ধরনের আর জিনিসপত্র থাকে। বাকিটা আর বিভিন্ন এআই, ধরা যাক সেম রাশ বলে একটি সাইট রয়েছে। আচ্ছা, এখানে কেউ শুনেছেন এর আগে সেম রাশের কথা? আচ্ছা, এটা স্পন্সর রেজাল্ট, যদিও আমি সার্চ করার পরে স্পন্সর্ড হচ্ছে, আমি নিজে থেকে করলাম। এটা একটা এআই টুল। এটা ইউজ করে কি করতে, বিভিন্ন কিওয়ার্ডস ইত্যাদি ইনজেক্ট করে, যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমরা করতে পারি। এটা প্রচুর টাকা, এর পেড ভার্সনটা, এর প্রাইসিং এ আমরা গেলেই দেখতে পারবো। যে কোনো এজেন্সি তাদের সেটা পেড থাকে, ফ্রিতেও আমরা ট্রাই করে দেখতে পারি, বাট তার লিমিটেশন থাকে। যার অনেক ক্লায়েন্ট তাদেরকে নিতেই হয়, এটা এই পেমেন্টটা করতেই হয়, যে $117 পার মান্থ, মানে সেটা প্রায় 11,700 টাকা প্রতি মাসে সেমরাসকে দিতে হয়। কিন্তু আমরা যেটা শিখবো অবভিয়াসলি, তো আমরা এখনো চাকরিতে যারা ঢুকে গেছেন তারা অলরেডি এজেন্সি থেকে পাবেন বা ঢুকবেন। আমরা যেটা শিখবো যেটা ইউজ কি করে করতে হয়, তারপর আমরা পেড ভার্সন গুলো ইউজ করবো। সোশ্যাল মিডিয়ার জন্য আমি এখানে আমার খোলা আছে কিনা আমি জানি না। এই যে এটা হলো অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে হয়। তো এরকমই বিভিন্ন ক্লায়েন্টদের আমরা তাদের অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করব। তাদের কেউ আমরা এবার বিভিন্ন ধরনের জব হতে পারে। কাউকে রাখা হয়েছে শুধু গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য, কাউকে রাখা হয়েছে শুধু এসইওর জন্য, যেটার জন্য আমি বলছিলাম একটু আগেই একজন স্টুডেন্টকে, যে আমাদের প্রথম 2 মাসের মধ্যে অনেকে শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে চাকরি করতে চলে যায়। তারা কোর্স কমপ্লিট করে অবভিয়াসলি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা চাকরিতে ঢুকে যায়। তাদেরকে তারা সেও দেখাতে পারে কোম্পানিকে যে আমি কোর্সটা করছি, কিন্তু আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা শেখা হয়ে গেছে, বাকিটা আমি শিখে আসছি। তার জন্য তারা 2-2.5 মাসের মধ্যে, আমাদের সব থেকে বোধহয় ফাস্টেস্ট একজন চাকরি পেয়েছিল 7 দিনের মাথায়, অ্যাডমিশন নেওয়ার 7 দিনের মাথায়, কন্টেন্ট মার্কেটার হিসেবে। তো এই ছিল পুরো। এবার যদি কারো প্রশ্ন থাকে তাড়াতাড়ি করবেন প্লিজ, আমার অন্য একটা ক্লাস আছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে। আমি না সবাই জয়েন করলাম। আমি মানে দেখিনি যে লিঙ্কটা দেওয়া হয়েছিল মেন গ্রুপে। তো এইটার কি পুরোটা রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং পেয়ে যাবেন আপনি, আপনাকে রেকর্ডিংটা প্রোভাইড করে দেওয়া হবে। দাদা বলছি হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্ক হলো যে কোনো একটা কিছু ক্রিয়েটিভ, একটা মানে কোনো একটা কাল্পনিক ব্র্যান্ড, সেটা একটা প্রোডাক্ট হতে পারে, একটা সার্ভিস হতে পারে, তার একটা নাম দেওয়া, তার একটা ট্যাগলাইন দেওয়া, দিয়ে একটা কোনো ক্যাম্পেইন চালানো, মানে ক্যাম্পেইন তৈরি করা, সেটা 4টে লাইন হতে পারে বা কোনো গ্রাফিক্স থাকতে পারে, সেটা করে গ্রুপে দেওয়া। মানে মানে সেটা কি কোনো ওই ক্যানভা বা কোনো কিছুতে যা করা, মানে কোনো এআই ইউজ করে, সেটা আমাদের কাছে এআই রয়েছে, সেখানে আমরা ডিসকাস করতেই পারি, সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করতেই পারি এটা আমার টাস্ক, আমাকে কিছু আইডিয়া দাও, এরপর সেটাকে ঠিক করে ইমপ্লিমেন্ট করা। এই জন্যই এআই এর ইউজ। মেইনলি আমরা চ্যাট জিপিটি আর জেমিনি এআই ইউজ করব রিসার্চ পারপাসের জন্য। সেটা কি করে করতে হয় সেটা অবধি শিখিয়ে দেওয়া হবে। আপাতত যারা জানে অলরেডি তারা এটা করবে। ইনোভেটিভ কিছু, যেটা বাকিদের থেকে একটু আলাদা করবে, এইখানে এটা এআই দেবে না। মানে এআই দেবে যেটা অলরেডি এক্সিস্টিং। কারণ তারা তাদের এই ইমোশনাল ড্রিভেন সে করবে না, সে আমাদের কাজটা তাড়াতাড়ি করে দেবে। বাট হিউম্যান ইজ নট রিপ্লেসেবল, কারণ এই একমাত্র কারণ ইমোশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এআই ঠিক সেই ক্রিয়েটিভিটি বা সেই ইমোশনটাই দিতে পারে যেটা তাকে ফিট করানো হয়েছে। নতুন কিছু এআই দিতে পারে না, কারণ সে এআই কি করছে, তাকে ডেটাটা সে কোথা দিয়ে পেলো, সে তো ভাবেনি।
যেদিন এআই ভাবতে শুরু করবে আমি আপনি শেষ, তখন আসবে জাজমেন্ট ডে। যে ও এখন যেটা হচ্ছে সেটা টোটালি অ্যালগোরিদম, টোটালি মানুষের দেওয়া লজিক, মানুষের তৈরি করা জিনিস, সে সেটাই করছে যেটা মানুষ তাকে শিখিয়েছে। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমি কোর্স সম্পর্কে আরেকটু বলে শেষ করছি। এটা 6 মাসের কোর্স। প্রথম 4 মাস ট্রেনিং দেওয়া হবে, এর পরের 2 মাস নন পেড অথবা পেড ইন্টার্নশিপ। পেড ইন্টার্নশিপ সাধারণত ওয়ার্ক ফ্রম হোম হয় না, কারণ কেউই যে ইন্টার্ন তার সঙ্গে কিছু শেয়ার করতে চায় না যতক্ষণ না সে পার্মানেন্ট হোক, তাকে অফিসে গিয়ে কাজ করতে হয় পেডে। নন পেডের ক্ষেত্রে সে বাড়ি থেকে কাজ করতে পারে, সেটা নন পেডের ক্ষেত্রে বাড়ি থেকেই কাজ করতে পারে, সে যদি চায় গিয়ে কাজ করতে সেটা আলাদা কথা। যদি তার কাছে থাকে, তার মনে হয় যে একটা অফিস এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আমার বেটার, আমি বুঝতে পারবো, আরো মানুষজনের সঙ্গে মিশতে পারবো। যেটা আমি সবসময় বলি যে নন পেড হলেও ওটাকেও কি খরচ হবে, যাতায়াত, জাস্ট সেটা ছাড়া আর কোনো ইনভেস্টমেন্ট নেই, গেলে বেটার হয়। কিন্তু অনেকে চাকরি করতে করতে একই সঙ্গে এটা শুরু করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান বা নিজস্ব এজেন্সি করতে চান, তারা বাড়ি বসেই করুন, সেটাই বেটার। আমি জানি সেটা তাকে সেটাই করা উচিত। যে যার আপনাদের চয়েস, ওটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে নাও করতে পারেন। যারা ধরুন চাকরি পেয়ে গেছেন তারা কেন ইন্টার্নশিপ করবে না? তারা তো অলরেডি কাজ করছেন। সমস্ত ক্লাস এরকম আজকের মতন লাইভ ইন্টারেক্টিভ হবে, সেটা রেকর্ডিং প্রোভাইড হয়ে যাবে সেদিনই বা তার পরের দিনের মধ্যে। সমস্ত নোটস এবং এই আপনি আমাদের অ্যাপে পাবেন। সার্টিফিকেশন দেওয়া হবে, আমাদের এমএসএমই রেজিস্টার্ড কোম্পানি, তো আমাদের যে সার্টিফিকেশন হয় সেটা অল ওভার ইন্ডিয়া ভ্যালিড। এবং রিমোটলিও কেউ যদি জব করতে চান বা মানে বিদেশে, সেরকমও যদি আমাদের কাছে কোনো ভ্যাকেন্সি আসে সেগুলো আমরা দিই, সেগুলো আপনারা করতে পারবেন। স্যালারি অ্যাভারেজ ওয়েস্ট বেঙ্গলে শুরু হয় 18 থেকে 22। যদি টোটাল ফুল এই ডিজিটাল মার্কেটিংটা শেখা থাকে, যদি শুধু এসইও শেখা থাকে, সেটা 12 থেকে 15 এর মধ্যেও হয়, 15,000-এর মধ্যে। একটু যদি ভালো বড় কোম্পানি হয় সেখানে 30 থেকে 35,000। যদি কেউ অলরেডি করছেন এবং তার সঙ্গে তারা জাস্ট নিজেদের আপডেট করতে আসছেন, তাদের তো স্যালারি গ্রোথ হবেই 2x, সেটা খুব স্বাভাবিক বিষয়। তার সঙ্গে যে আমরা ইন্টার্নশিপের একটা সার্টিফিকেট দিই, যেটা একটা এক্সপিরিয়েন্স, যেখানে আপনি রিয়েল টাইম ক্লায়েন্টের হয়ে কাজ করবেন। কিচ্ছু জানার দরকার নেই। এখন অব্দি হয়তো অনেকেই এখানে রয়েছেন যারা কিছু জানতেন না, তারা আজকে যেটুকুন জানবেন সেটাকে কোনোভাবে একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করুন। থ্যাংক ইউ। আর বাকি কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাদের যদি দিয়া পৃথা ম্যাম থাকেন তাহলে একটুখানি আপনাদের ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন, বা আমি দিয়ে রাখছি। ইন্টার্নশিপ কি মাস্ট দাদা? অপশনাল, যদি করতে চায় সে করতে পারে। ধরুন কেউ হয়তো আলাদা অন্য সেক্টরে জব করছে, করতে করতে সে এই লাইনে আসতে চায়, সে তো হুট করে নন পেড ইন্টার্নশিপে অফিস তো করতে পারবে না। সে যদি মানে বাই না চান্স না, এরকম চাকরি তো হয় না। নিতে নন পারে। পেড ইন্টার্নশিপের ক্ষেত্রে ধরুন আপনাকে কোনো একটা কাজ দেওয়া হলো, তার একটা ডেডলাইন থাকে, আপনি নিজের ইচ্ছে মতন যে ডেডলাইনের মধ্যে কাজ আপনি করে দিতে পারবেন, তো হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, হ্যাঁ আমি ওটা বলতে চাইছি, ধরুন কেউ বাইরে জব করে, সে ওই সেক্টরটা চেঞ্জ করে এই সেক্টরে আসতে চায়, হুম, তো সে ওই 2 মাসের ইন্টার্নশিপ ধরুন বাড়ি বসেই করলো, মানে তার জবটা সে সামলালো আর বাড়ি বসে ডেডলাইনটা ফিনিশ একদম করলো। একদম সেটাই দেখবি। সেটাই। আচ্ছা আচ্ছা, তাহলে ইন্টার্নশিপের পরে কি মানে প্র্যাকটিক্যাল জবের মানে প্লেসমেন্ট আসবে, দেখুন, তাই তো? যদি এই আমি ব্যাপারে আমি দেখি যে সেটা কমপ্লিট হয়ে গেছে, আমরা যদি দেখি, তখন যদি ধরা যাক আমার কাছে শুধু এসইওর জন্য এলো, যে এসইও স্পেশাল, তাহলে যদি এসইও আচ্ছা কমপ্লিট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা সেখানে ইন্টার্নশিপের যদি মানে ইন্টারভিউর জন্য অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ, আমার ইন্টার্নশিপের ব্যাপারটাই জানা ছিল, যে কেউ বাইরে জব করলে সে কিভাবে ইন্টার্নশিপটা করবে আর কি, সেই ব্যাপারেই হ্যাঁ, ক্লাস জিজ্ঞেস জিম করেছিলাম। নিতেই হবে তন্ময়। অ্যাপের লিঙ্ক দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্ক দেওয়া হয়। শুধু ইংলিশ কমিউনিকেশনের ব্যাপারটা যদি বলো কেমন কি দরকার হবে। এনি গ্রাজুয়েট অর ডিপ্লোমা। হ্যাঁ, এটা এই এই একমাত্র একটা ফিল্ড রয়েছে না, মানে হ্যাঁ অনেকেই হয় না, মানে চায় যে তারা একটা ডিপ্লোমা বা গ্রাজুয়েট হয়, কিন্তু যদি স্কিল থাকে সেখানে যদি সে ফাটিয়ে দিতে পারে, সে যদি এমন একটা সিভি তৈরি করলো এবং তার এখন একটা পোর্টফোলিও। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে কাজগুলো আমরা করব, সেই ইন্টার্নশিপ হোক বা প্রজেক্টের সময় হোক, সেটা একটা পোর্টফোলিও তৈরি হয়। এই পোর্টফোলিও তৈরি করাটাও খুব জরুরি। এই পোর্টফোলিওটা এখন কেউ আর দেখতে চায় না একটা কাগজের সিভি। সবাই প্রথম রাউন্ডের ইন্টারভিউ অনলাইন নেয়,
কারণ সেও তার একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে গেলেও তার অফিসে যদি সে যায় তার তো একটা খরচা হবেই হবে। প্রথম রাউন্ড সবই রিমোটলি আমাদের হয়, আজ অব্দি তো তাই হয়ে এসছে। ইংলিশ কমিউনিকেশন স্কিলস কেমন দরকার? একটা বেসিক তো দরকার রয়েছে, একটা বেসিক ইংলিশ কমিউনিকেশন দরকার রয়েছে। তার কারণ অধিকাংশ ক্ষেত্রেই ক্লায়েন্ট বিদেশের হয়, সে মিড টায়ার হোক কি এমএনসি হোক। আচ্ছা, এমএনসি তো অনেক বেশি স্যালারি, কেউ যদি এমএনসি ক্র্যাক করতে পারে তো দ্যাটস গ্রেট, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি হয় তাহলে তো খুবই ভালো, তাহলে তার স্যালারি একটা হিউজ রেঞ্জ। সেক্ষেত্রে একটা বেসিক তো দরকার রয়েছে ইংরেজি কথা বলার। আচ্ছা, এগুলো না একটু জাস্ট ফোন করে নেবেন। আমি দেখুন আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, কোর্স ফিস ডিটেলস ইত্যাদি। আমি একজন অ্যাজ আ ফ্যাকাল্টি আজকে আপনাদের সামনে রয়েছি, এটা আমার মধ্যে একটু এর হয়। প্লিজ একটুখানি ফোন নাম্বারগুলো ফোন করে কথা বলে নেবেন। আচ্ছা, আমার কাছে আর আজকে না সময় নেই, আমার একটা ক্লাস রয়েছে। আমি যা আর যাবতীয় প্রশ্ন দিয়া ম্যাডাম আর পৃথা ম্যাডাম রয়েছেন, তারপরেও যদি না হয় আপনারা আমাকে ফোন করে কনফারেন্সে নিয়ে নেবেন, আমি কথা বলে নেবো পার্সোনালি। ঠিক আছে? অল দ্য বেস্ট অল অফ ইউ যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন বা নিতে চলেছেন। ক্লাসে দেখা হবে যখন যে আমি আচ্ছা, এর একটা পার্টিকুলার ক্লাস আমি নিই, ঠিক আছে? সেই জায়গাটা আমিই নেব ক্লাস, যেটা কিছুটা ক্রিয়েটিভ, কিছুটা টেকনিক্যাল, কিছুটা সাইকোলজিক্যাল। ঠিক আছে? গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সবাই উপার্জন করুন। লাস্ট একটা কথা বলেই শেষ করবো, বাঙালি বাংলায় শিখবে, বাংলায় চাকরি করবে। ধন্যবাদ।